তারাপদ রায়ের ছোট গল্প প্রিয়তমসু। সম্প্রতি পত্রিকান্তরে আমার দুই পুরনো বন্ধুর তথা বিখ্যাত কবির জায়াদয় তাদের নিজ নিজ পতিদেবতা সম্পর্কে কিছু কিছু কথা সরলভাবে বলেছেন। এই সাক্ষাৎকারের কথা আগেই কানে এসেছিল এবং কিঞ্চিত চিন্তিত ছিলাম মহিষী মহিলাদ্বয় কি বলবেন বা বলতে পারেন এই ভেবে। সুখের বিষয়, সাক্ষাৎকার দুটি প্রকাশিত হবার পর আমাদের বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। না, ভদ্রমহিলারা কবি স্বামীদের মুখ রক্ষা করেছেন, মারাত্মক কিছু বলেননি। বরং স্বীকার করা ভালো, পরে স্পষ্টই প্রতীয়মান হয়েছে যে স্বামী ও সংসার নিয়ে তাদের বিশেষ কোনো গরিত অভিযোগ নেই। তারা মোটামুটি সন্তুষ্ট। কিন্তু যদি বিপরীত হয়, যদি কোনো দুঃসাহসী সম্পাদক বা সম্পাদিকা বিখ্যাত ব্যক্তিদের অনুরোধ করেন তাদের স্ত্রী, সংসার ইত্যাদি বিষয়ে অকপটে বলতে, তাহলে কি হতো? খ্যাতনামা ভদ্রলোকেরা কি দু চারিটি রোমহর্ষক কিংবা বিপজ্জনক উক্তি তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলতেন না? হয়তো বলতেন না। কিন্তু এই ভূমিকা বা অবতরণিকার সুযোগে কাণ্ডজ্ঞানের অনতিবিখ্যাত হতভাগ্য লেখক তার স্ত্রীর আচরণ সম্পর্কে আপামর পাঠক পাঠিকাকে সাম্প্রতিক একটি ঘটনা জানাতে চান। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরদিন যদি কোনো কারণে আমার মাথায় ব্যান্ডেজ বাঁধা বা বাঁ হাতে প্লাস্টার করা দেখেন, দয়া করে জানবেন বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে আমার ওই অবস্থা হয়েছে। তিনি মোটেই দায়ী নন। গত পরশুদিন সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফিরে সামান্য বিশ্রাম করে ডাক্তারি নির্দেশানুযায়ী যথারীতি সান্ধ্য ভ্রমণে বেরিয়েছি। হেঁটে যখন বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অপর প্রান্তে পৌঁছেছি, তেড়ে বৃষ্টি হলো, সঙ্গে জোর বাতাস। কাছাকাছি কোথাও মাথা বাঁচানোর সামান্য আশ্রয় নেই। বেশ জোরে হাঁপাতে ছুটে বাড়ি আসার পথে একটা বিদ্যুৎ অথবা টেলিফোন অথবা জল সরবরাহ অথবা পাতাল রেল অথবা ওরিয়েন্টাল গ্যাস অথবা সড়ক বিমানের প্রাচীন গর্তে পড়ে যায় এবং কোনো রকমে আত্মরক্ষা করে সারা গায়ে জল কাদা মেখে খোঁড়াতে বাড়ি ফিরি। আমার স্ত্রীর অবশ্যই উচিত ছিল আমাকে দেখে আহা উহু করা, আমার কাছে জানতে চাওয়া কি করে কোথায় আমার এই পরিণতি হলো। তারপর শুকনো তোয়ালে দিয়ে আমার মাথা মুছে দেওয়া, শুকনো লুঙ্গি গেঞ্জি এগিয়ে দেওয়া এবং নিতান্ত 1 কাপ ধুমায়িত আদা চা আমার জন্য তৈরি করে আনা। হা কপাল! তার বদলে ভদ্রমহিলা আমাকে ঘরে ঢুকতে দেখেই খেপে গেলেন। তুমি এই জল কাদা নিয়ে ঘরের মধ্যে এলে কেন? তুমি ওরকম এক পায়ে দাঁড়িয়ে আছো কেন? এ ঘরে জল কাদা কে মুছবে? তারপর আমার হতভম্ব পরাস্ত চেহারা, নিরুত্তর মুখ দেখে কেমন একটু নরম হয়ে গেলেন। বললেন, তুমি কি কোনো কালে মানুষ হবে না? এরকম চিরকালটাই ধরে করে যাবে? সব সময় জল কাদা নিয়ে ঘরে ঢুকবে? চিরকাল মানে কতকাল? সব সময় মানে কত সময়? আমার এই মুহূর্তে মনে পড়ছে শেষবার বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছিলাম 7 বছর আগে, 1976 সালে। সেটাও গিয়েছিলাম কলেজ স্ট্রিটের জুতোর দোকানে। আগের দিন স্ত্রী 1 জোড়া চটি কিনেছিলেন সেখান থেকে, অনেক দেখে শুনেই কিনেছিলেন, কিন্তু বাড়ি এসে দেখা যায় 1 সাইজ ছোট হয়েছে। সেটা সকালবেলায় পাল্টিয়ে 1 সাইজ বড় নিয়ে এসেছিলাম, কিন্তু সন্ধেবেলায় স্ত্রী বলেন আগের সাইজটাই বোধহয় ঠিক ছিল। এটা কেমন বড় ঠেকছে। সেই দ্বিতীয় জোড়াটা পাল্টিয়ে প্রথম জোড়াটা পুনরুদ্ধার করতে গিয়েছিলাম। পুনঃ জুতো পাল্টানোর প্রক্রিয়াটি স্বভাবতই সম্মানজনক নয়। তদুপরিও সেদিনও রাস্তার জলকাদায় ঘরে বয়ে নিয়ে আসার জন্য আজকের মতোই অভ্যর্থনা পেয়েছিলাম। কিন্তু এসব নিয়ে দুঃখ করে লাভ নেই। আমার স্ত্রী তো আমাকে মারতেও পারতেন। ভেজা নতুন জুতো জোড়া তার হাতেই ছিল, কিংবা ইচ্ছে হলে পুরনো কিছু দিয়ে প্রহার করতে পারতেন। তা তিনি করেননি, বরং ফেরত আনা আগের জুতো জোড়া পায়ে দিয়ে অনেকক্ষণ হেঁটে দেখলেন ছোট হলো, বড় হলো না ঠিক হলো। আটলান্টিক তীরের এক শহরে শুধুমাত্র পুরুষ মদ্যপায়ীদের একটি দশাসই পাবের দেয়ালে অনেককাল আগে একটা আবেদন দেখেছিলাম। সুরা রসিকদের প্রতি পাব মালিকের অনুরোধ, ইংরাজিতে একটি ছড়া, কাঁচা বাংলায় যার অনুবাদ এরকম হতে পারে: বাড়ি ফিরেই সেই তো আজও বউয়ের হাতে খাবেন মার, বরং সখা থাকুন না কেন, থাকুন কিছুক্ষণটার।
বলা বাহুল্য এই নোটিশের গুণেই হোক কিংবা অন্য কারণেই হোক সেই পাবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ত। ভিড় কিছুতেই ভাঙতে চাইতো না। সে যাই হোক, বিলেতেও কিন্তু আজকাল মেম সাহেবরা খুব বেশি মারধর খারাপ ব্যবহার করেন না স্বামী দেবতাদের সঙ্গে। কারণ আর কিছুই নয়, অধিকাংশ স্বামী পালানোর জন্য প্রস্তুত। এখন আর নতুন সাহেব বর জোগাড় করা খুব সহজ নয়। আগে বউরাই পালাতো, আজকাল নাকি সাহেব স্বামীদেরই পালানোর দিকে বেশি ঝোঁক। তবে আমাদের দেশে ব্যাপারটা একটু অন্য রকম। স্বামীরা পালাবে কোথায়, পালিয়ে কোথায় যাবে? ভালো করে খোঁজ নিলে দেখা যাবে 1000 বউ পালানোর ঘটনার বিনিময়ে একটি মাত্র বর পালানোর নজির হয়তো পাওয়া যাবে। তবে একটা গল্প শুনেছিলাম, কে একজন মধ্যবয়স্কা অনুরা মহিলা সহসা বিয়ে করার জন্য উৎসাহী হয়ে খবরের কাগজে স্বামী চাই বলে বিজ্ঞাপন দিয়েছিলেন। কয়েক হাজার চিঠি পেয়েছিলেন তিনি, কিন্তু একটিও কোনো পুরুষ মানুষের কাছ থেকে নয়। হাজার হাজার বিবাহিত মহিলা তাদের স্বামীর ফটো পাঠিয়ে গুণগান করে পত্র দিয়েছিলেন, একটি অনুরোধ, তুমি আমার স্বামীকে নাও। এরই বিপরীত দিকে আমার এক বান্ধবী একবার তার স্বামীকে অনুরোধ করেছিলেন, তুমি কাগজে কাগজে বিজ্ঞাপন দাও, বিবাহযোগ্যা স্ত্রী আছে এই বলে। কে এক নাকুচু চিরকুমার কোনো অভিজ্ঞতা বিনাই একদা বলেছিলেন, বিবাহ একটি রোমাঞ্চকর কাহিনী যার প্রথম পরিচ্ছেদ শুরু হয় নায়কের মৃত্যু দিয়ে। আমার অবশ্য 20 বছরের অভিজ্ঞতা, কিন্তু এত বড় কথা বলার সাহস আমার নেই। তবে আমি নিপীড়িত নির্যাতিত স্বামীদের একটি স্তোক বাক্য উপহার দিতে পারি রাশিয়ান কাহিনী থেকে ধার নিয়ে। হে ভদ্রলোক, আপনার ছেলেটি আপনাকে যত বড় হিরো ভাবছে, আপনি হয়তো সত্যি তা নন। কিন্তু আপনার স্ত্রীরত্নটি আপনাকে যত বড় বোকা ভাবছেন, আপনি তাও নন। আর তাছাড়া সদা সর্বদা স্ত্রীর সঙ্গে ঝগড়া করলে ক্ষতি হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর শ্রেষ্ঠ অভিধানকারকে তার অভিধান রচনার জন্য ভূয়সী প্রশংসা করে একজন জিজ্ঞাসা করেছিলেন, এই আশ্চর্য অভিধান, এত বিচিত্র সব শব্দ আপনি কি করে সংগ্রহ করেছেন? অভিধানকার মৃদু হেসে বলেছিলেন, বইয়ের সঙ্গে ঝগড়া করে। এই উত্তরে প্রশ্নকারীর বিমূঢ় মুখশ্রী দেখে অভিধান রচয়িতা ব্যাখ্যা করেছিলেন, সারা দিন রাত 25 বছর ধরে ঝগড়া করে কথার পিঠে কথার পর কথা সাজিয়ে সাজিয়ে এত শব্দ আমার আয়ত্তে আসে। তবু ঝগড়াঝাটি হোক কিংবা যাই হোক, বেশি দিন বিয়ে হয়ে গেলেই যে পত্নীর প্রতি ভালোবাসা থাকে না তা নয়। আমার এক পৌর সহকর্মী প্রায় প্রতিদিনই সকালবেলায় বাড়িতে ঝগড়া করে এসে অফিসে আমার কাছে খিটমিট করে স্ত্রীর বিষয়ে রাগারাগি করতেন। সেই ভদ্রমহিলা একবার দিন কয়েকের জন্য স্বামীকে রেখে কি একটা বিয়েটিয়ে উপলক্ষে কলকাতার বাইরে গেছেন। দিনটা বোধহয় ছিল শুক্রবার। শনি রবিবার ছুটির পরে ভদ্রলোক সোমবার অফিসে এলেন। পৌর বয়সে বিরহ ভদ্রলোক কেমন যেন চুপসে গেছেন। আমি জিজ্ঞাসা করি, কি হলো মিস্টার ধর চৌধুরী? দেখলাম মিস্টার ধর চৌধুরী শুধু চুপসেই যাননি, তার মুখ দিয়ে স্বর বেরোচ্ছে না ভালো করে। জড়িয়ে জড়িয়ে বললেন, আর বলবেন না, আজ 2.5 দিন খাওয়া দাওয়া প্রায় বন্ধ। আমি অবাক হয়ে বললাম, সে কি মিসেস ধর চৌধুরী, সামান্য চোখের আড়াল হতে আপনি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছেন? মিস্টার ধর চৌধুরী বললেন, উপায় নেই, মিসেস যাওয়ার সময় ভুল করে তার নিজের জিনিসপত্রের ভিতরে আমার বাঁধানো দাঁত জোড়া নিয়ে চলে গেছেন বলে দন্তহীন মারি কিরমির করার চেষ্টা করলেন।